আসসালামু আলাইকুম নিশাত ভাইয়া। আমার নাম মুক্তামণি। আজ আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা সবার সাথে শেয়ার করছি। আশা করি ঘটনাটা সবার ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে আমি ঘটনায় চলে যাই। আমি মাদ্রাসায় বোর্ডিংয়ে থাকতাম। পড়াশোনার চাপ বেশি থাকার কারণে আমাকে মাদ্রাসায় থাকতে হতো। আমি যখন মাদ্রাসায় প্রথম যাই, তখন মাদ্রাসাটা আমার কাছে কেমন অদ্ভুত লাগতো। চারদিকে জঙ্গল বাঁশঝাড়। মাদ্রাসার সামনের দিকটা ভালো ছিল, কিন্তু পিছনের দিকটা অনেক জঙ্গল ছিল। আমি নতুন ছিলাম, তাই মাদ্রাসায় নিয়ম তেমন কিছু জানি না। আমি আমার মাদ্রাসার ম্যাডামকে আপু ডাকতাম। সেই আপু আমাকে নিয়মগুলো বলছে। উনি বলছেন, দিনের 12টার সময় সন্ধ্যার আগে এবং পরে রাতের 12টার সময় মাদ্রাসা থেকে বের হওয়া যাবে না। ওনার কথায় আমি বলছি ঠিক আছে। আর এগুলো শুনে আমি অনেক অবাক হয়ে যাই। পরে ক্লাস করতেই চলে যাই। মাদ্রাসা ছুটি হয় 3:30 বাজে। পরে যার যার নিজের কাজ করে নামাজের সময় নামাজ পড়ে, অনেকে আবার কোরআন তেলাওয়াত করে, আবার সন্ধ্যার আগে দোয়া পড়তে হয়। দোয়া না পড়লে নাকি সমস্যা হয়। আমরা সবাই নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে পড়তে বসি। পড়া হলে খেয়ে দেয়ে 10টার সময় ঘুমিয়ে যায় সবাই। মাদ্রাসায় আপু বলছে, কেউ যদি রাতে বাহিরে যায় 5-6 জন নিয়ে বাইরে যেতে। ওনার কথা মতো সবাই রাজি হয়ে শুয়ে পড়ে। সবার মতো আমিও শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে কেউ বাঁশি বাজানোর শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবছি, এত রাতে আবার কে বাঁশি বাজায়। কে বাঁশি বাজাচ্ছে দেখার জন্য আমি আস্তে করে জানালা খুলি। কিন্তু অন্ধকারের জন্য কিছুই দেখতে পারি না। আমি ভালো করে তাকাতে হঠাৎ দেখি কিছু একটা নড়াচড়া করছে। ঠিকভাবে দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। বাইরে কিছু একটা নড়াচড়া করতে দেখে আমি ভয় পেয়ে জানালা বন্ধ করে দেই আর ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমি প্রতিদিন রাতে ওই বাঁশির শব্দ শুনতে পাই। এখানে একটা মজার ব্যাপার হলো, সেই বাঁশির সুর শুধু আমি শুনতে পাই, অন্য কেউ শুনতে পায় না। মাদ্রাসায় একটা বাথরুম ছিল। এখানে কেউ যেত না, সবাই ভয় পেত। কিন্তু মাসুমা নামে একটা মেয়ে যেত। কেউ যায় না, তাহলে মাসুমা কেন যায়? পরে জানতে পারি মাসুমাকে নাকি ওই বাথরুমে জিন ধরছে। ওর উপরে যখন জিন ভর করে, তখন ওই বাথরুমে গিয়ে অনেক হাসতে থাকে। এরকম অদ্ভুত ঘটনার মধ্যে মাদ্রাসায় আমার দিন কাটছিল। কিন্তু একদিন সন্ধ্যায় আগে যখন দোয়া পড়তে সবাই বসে, তখন আমার মনে পড়ে যায় বাইরে আমার কাপড় আছে, আর যার কাপড় বাইরে থাকে সকালে তার বিচার হয়। এই চিন্তা করে আমি কিছু না ভেবেই চলে যাই কাপড় আনতে। আমি যখন মাদ্রাসা থেকে বের হই কাপড় আনতে, তখন মাদ্রাসার বড় আন্টি, যিনি পরিচালক মাদ্রাসার, উনি আমাকে দেখে ওইদিকে আসতে থাকে। সেই আন্টি অনেক রাগী ও কঠোর হওয়ায় ওনাকে দেখে সবাই ভয় পায়। উনি আমার দিকে আসছে দেখে আমি দৌড়ে গিয়ে 5 নাম্বার বাথরুমে ঢুকে পড়ি। এদিকে তখন আন্টি কাউকে না দেখতে পেয়ে চলে যায়। আন্টি চলে যাওয়ায় আমিও বাথরুম থেকে বের হব, এমন সময় হঠাৎ একটা বাতাসে বাথরুমের দরজা বন্ধ হয়ে যায়। হঠাৎ বাথরুমের দরজা বন্ধ হওয়ায় আমি ভয়ে অনেক চিৎকার করতে থাকি। কিন্তু 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 কেউ আমার চিৎকার শুনতে পায় না। এদিকে তখন আমি বুঝতে পারি কেউ একজন আমার পিছনে আছে। পিছনে কোনো একটার উপস্থিতি টের পেয়ে আমি পিছনে ঘুরে দেখি একটা অদ্ভুত দেখতে লোক দাঁড়িয়ে আছে। এটা দেখে আমি এক চিৎকার দিয়ে বেহুঁশ হয়ে পড়ে যাই। এদিকে সেদিন আবার সবাইকে দোয়া পড়ানো আমার দায়িত্ব ছিল। আমাকে না দেখে তখন সবাই বলাবলি করছিল, মুক্তামণি কোথায় চলে গেল? আমাকে না পেয়ে আমার ক্লাসমেটরা সারা মাদ্রাসায় খুঁজে, কিন্তু আমাকে পায় না। এটা দেখে আপুরা জানতে পারে আমাকে কোথাও পাচ্ছে না। তখন সবাই মিলে বাহিরে আসে এবং খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আব্বু ছাত্রীদেরকে বলছে, সব জায়গা দেখেছো? আপুর কথার জবাবে সবাই বলে, শুধু 5 নাম্বার বাথরুমটা ছাড়া সব দেখা হয়েছে। তখন আপু বলে, ওই 5 নাম্বার বাথরুমে গিয়ে দেখো। আপুর কথায় সবাই 5 নম্বর বাথরুমে গিয়ে দেখে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি। আমাকে অজ্ঞান অবস্থায় দেখে ছাত্রীরা চিৎকার দিয়ে ওঠে। সবার চিল্লাপাল্লা শুনে মাদ্রাসার বড় আন্টি চলে আসে এবং আমাকে সবাই ধরাধরি করে নিয়ে বেডে শুইয়ে দেয়। অনেকে বলতে পারেন, আমি বাথরুমে ছিলাম, ওরা কি করছে এসব কেমনে জানি? আমি সুস্থ হওয়ার পর ওদের কাছে শুনেছিলাম। যাই হোক, আমাকে বিছানায় শোয়ানোর পরে বড় আন্টি কয়জনকে বলছে সূরা ইয়াসিন পড়ে আমাকে ফু দিতে। বড় আন্টির কথায় ওরা তাই করে সূরা ইয়াসিন পড়ে আমাকে ফু দিতে থাকে। এদিকে তখন একটা অদ্ভুত ভয়ের ঘটনা ঘটে যে, যেই আমাকে সূরা পড়ে ফু দেয়, তখনই নাকি আমি সাথে সাথে উঠে বসি আর যারা ফু দেয় তাদের দিকে তাকাই।
খুব ভয়ানকভাবে। আমার এরকম দৃশ্য দেখে ওরা ভয় পেয়ে এক দৌড়ে আপুদের রুমে এসে পড়ে। আর এদিকে আমি কেমন জানি উল্টাপাল্টা করতে থাকি। আমার এমন অবস্থায় আপু বড় আন্টিকে খবর দেয়। আপু বড় আন্টিকে বলে, মুক্তামণি কেমন করছে, ওকে রুমে বন্ধ করে রাখছি, আপনি তাড়াতাড়ি আসেন। আপুর কথায় উনি উতার পানি নিয়ে আসে। উতার পানি বলতে পড়া পানি। উনি এসে আমার মাথায় উতার পানি বসিয়ে দেন। যখন উতার পানি আমার মাথায় বসায় তখনই আমি চিৎকার করতে থাকি। আমার এরকম দেখে বড় আন্টি মনে মনে বিড় বিড় করে কিছু পড়ে আমাকে ধরা জিনকে তার পশে আনে। আর আন্টি সেই জিনটাকে জিজ্ঞেস করে, তুই এই মেয়েটাকে ধরলি কেন? তখন আমার ভিতরে থাকা সেই জিনটা বলে, ও আমার গায়ের উপর দিয়ে হেঁটে চলে গেছে, তাই ওকে আমি ৫ নাম্বার বাথরুমে নিয়ে যাই আর অনেক ভয় দেখাই। সেই জিনের কথায় তখন আন্টি বলে, তোর গায়ের উপর দিয়ে তো ইচ্ছে করে হাঁটেনি, তোকে কি দেখা যায়ও না, দেখা তোর উপর দিয়ে হেঁটেছে, তুই ওকে মাফ করে দিয়ে এখান থেকে চলে যা। তখন জিনটা বলছে, না, কখনো একে ছেড়ে যাব না, আমরা যাকে একবার ধরি তাকে সহজেই ছাড়ি না। তখন আন্টি রেগে গিয়ে বলে, তুই ছাড়বি না ছাড়বি পরে দেখতেছি। এই বলে বড় আন্টি আপুকে বলে, ওর বাড়িতে ফোন দিয়ে বলো আসতে। আন্টির কথায় আপু বলে রাতে আসবে কি করে, কালকে ফোন দিয়ে বলবো আসতে। আপুর কথায় তখন আন্টি বলে, কিছু যদি হয়ে যায় পরে কি জবাব দিব ওর মা বাবাকে। তখন আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, যে ছোটবেলা থেকে আমার সাথে পড়াশোনা করে, এখন আমার সঙ্গে পড়ে, ওর নাম নওশিন। তখন নওশিন বলছে, আন্টি, ওর তো বাবা এবং ভাই নেই, এত রাতে ওর মা কাকে নিয়ে আসবে, আপনি বরং দিনের বেলায় আসতে বলেন, এতেই ভালো হবে। ওর কথা শুনে আন্টি বলে, ও আচ্ছা, তাহলে মুক্তামণির মাকে চিন্তায় ফেলে লাভ নেই, আমরাই ওকে রাতে দেখাশোনা করে রাখবো। এ বলে সবাই আমার পাশে বসে থাকে। এদিকে একটু পর হাসপাতাল থেকে কল আসে, আন্টি, আবার ডাক্তার, ওনার কাছে একটা কল আসে, ওনাকে জরুরি হাসপাতালে যেতে হবে। হাসপাতাল থেকে কল আসায় উনি কি করবে বুঝতেছে না। তখন আন্টি বললেন, মুক্তামণিকে এমন অবস্থায় রেখে আমার যাওয়া ঠিক হবে না, ওদিকে আবার হাসপাতালে আমাকে জরুরি যেতে হবে, এখন কি করব আমি? আন্টিকে চিন্তিত দেখে তখন আপু বলে, কোনো সমস্যা নেই, আমি তো আছি, আপনি উতার পানিটা আমাকে দিয়ে যান, আর বেশি কোনো সমস্যা হলে আপনাকে ফোন করে জানাবো। আপুর কথায় আন্টি বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গেলাম, ওকে খেয়াল করে রেখো বাইরে যেন না যায়। আন্টির কথায় আপু বলে, আচ্ছা ঠিক আছে। আপুর কথায় আন্টি চলে যাবার পর সেখানে থাকা সবাই আমাকে খেয়াল করে রাখছিল। সবাই ভাবে না ঘুমিয়ে জেগে আছে দেখে আপু বলে, তোমরা সবাই ঘুমিয়ে যাও, আমি ওর কাছে আছি। আপুর কথায় একে একে আপু ছাড়া সবাই ঘুমিয়ে যায়। তখন আমিও ঘুমিয়ে গিয়েছিলাম। আমি ঘুমিয়ে যাওয়ার পর একসময় আপু আমার মাথার কাছে ঘুমিয়ে যায়। সবাই ঘুমিয়ে যাবার পর রাত ঠিক ১২টার সময় আমার ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভেঙে যাওয়ায় আমি আবারও ওই বাঁশির সুর শুনতে পাই। সেই বাঁশির সুর শুনে আমি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আমি যখন বাইরে যাবার জন্য দরজাটা খুলতে যাই, তখনই যে দরজার পাশে শুয়েছিল ও জেগে যায়। ও জেগে গিয়ে বলে, আরে মুক্তামণি, তুমি কোথায় যাচ্ছ? কথাটা বলে আমাকে স্পর্শ করতে গেছে, আমি তখন বেহুঁশ হয়ে পড়ে যাই। আমি বেহুঁশ হয়ে পড়ে যেতে দেখে ও ভয় পেয়ে একটা চিৎকার দেয়। ওর চিৎকারে সবাই জেগে যায়। সব আপুরাও জেগে যায়। ওরা জেগে যাবার পর আপু তাড়াতাড়ি করে আমার মাথায় এবং গায়ে সেই পানি ছিটিয়ে দেয়। আর একটু পরে আমার হুঁশ ফিরে। এভাবেই সেই রাতটা চলে যায়। সকালে আমার বাড়িতে কল দেয়। তখন আমার বড় বোন কল ধরে। আমার বোন কল ধরায় মাদ্রাসার আপু বলছে, আপনার বোন তো অনেক অসুস্থ, আপনি আপনার মাকে বলুন মুক্তামণিকে নিয়ে যেতে। তখন আমার বড় বোন বলে, আমার বোনের কি হয়েছে? তখন আপু বলে, আপনারা আগে মাদ্রাসায় আসেন, পরে বলছি। তখন সাথে সাথে আমার মার বড় বোন চলে আসে মাদ্রাসায়। ওরা এসে দেখে আমার এই অবস্থা। আমার এই অবস্থা দেখে আমার বড় বোন বলে, আমি মানা করছিলাম ওই মাদ্রাসায় ভর্তি না হইতে, তবুও ভর্তি হয়েছে। আসলে আমি শুনছিলাম ওই মাদ্রাসায় নাকি অনেক আমল করা হয়, পর্দা করার জন্য, পড়ার জন্য অনেক তাগিদ দেয়। মাদ্রাসাটা অনেক ভালো, আপুরাও অনেক ভালো, এজন্য আমি ওখানে ভর্তি হয়েছিলাম। আমাদের বাড়ির আশেপাশে অনেকেই সেই মাদ্রাসায় পড়ে, কিন্তু ওরা মাদ্রাসায় থাকে না, ছুটি শেষে বাড়িতে চলে যায়। আমি তো বড় ক্লাসে পড়ি, পড়ার চাপ বেশি, এজন্য মাদ্রাসায় থাকতাম। আর সামনে বেফাক পরীক্ষা ছিল, তাই মার বড় বোন পরে আমাকে নিয়ে যায় একটা আলেমের কাছে। সেই আলেম সুতারপুর নামে একটা মাদ্রাসার বড় হুজুর ছিলেন। সেই আলেমের কাছে আমাকে নিয়ে যাওয়ার পর উনি আমাকে একটা তাবিজ হাতের মধ্যে দিয়ে কি যেন পড়তে থাকেন। এদিকে তার কিছুক্ষণ পর ওই জিনটা আমার শরীরে এসে ভর করে। সে জিন আমার উপর ভর করার পর হুজুর বলে, তুই এই মেয়েটার কাছ থেকে চলে যা।
হুজুরের কথায় জিনটা বলে, না আমি যাব না, ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, ওকে পছন্দ করি আমি। সেই জিনের কথায় হুজুর বলে, এসব আবোল তাবোল বলা বাদ দিয়ে বল তুই যাবি কি না। তখন জিনটা আবারও বলে, না যাব না। জিনের কথায় হুজুর বলে, দাঁড়া, তোকে শায়েস্তা আমি করতেছি। এই বলে হুজুর একটা চাবুক নিয়ে কি যেন পড়ে আর চাবুক দিয়ে আঘাত করে আমাকে। আমাকে আঘাত করার ফলে সে জিনটা চিৎকার করতে থাকে। এদিকে হুজুর আঘাত করে আর কি কি জানি পড়তে থাকে। এভাবে কিছুক্ষণ চলার পর অবশেষে জিনটা আমাকে ছাড়ে। জিনটা আমাকে ছাড়লেও হুজুর জিনটাকে ছাড়েনি। উনি জানে একে ছাড়লে আবার ফিরে আসবে, তাই হুজুর জিনটাকে বোতলের ভেতর ভরে ফেলে এবং মাটিতে পুঁতে রাখে। জিনটা যখন আমার থেকে চলে গেছিল তখন আমি মাথার মধ্যে অনেক ব্যথা পাই। আমি অনেক ব্যথা পাওয়ায় হুজুর আমাকে অনেকগুলো আমল দেয় আর বলে এগুলো করতে। আমি হুজুরের শিখিয়ে দেয়া আমলগুলি এখনও করছি। আলহামদুলিল্লাহ, এখন আমি অনেক সুস্থ। এরপর থেকে আমার সাথে এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আর আমি ওই মাদ্রাসা থেকে চলে আসছি, এখন আমি ঢাকায়। এই বলে মুক্তামণি আপু ঘটনাটি শেষ করেছেন। অনেক ধন্যবাদ মুক্তামণি আপুকে এত সুন্দর চমৎকার একটা বাস্তব ঘটনা আমাকে পাঠানোর জন্য। ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে। আমি এখন চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন পারমিনা শেখ। পারমিনা আপুর বাড়ি ইন্ডিয়াতে। উনি ইন্ডিয়া থেকে খুব সুন্দর ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের পাঠিয়েছেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ঘটনাটি শুনে আসি। আসসালামু আলাইকুম রিশাদ ভাই, আমার নাম পারমিনা শেখ। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমার বয়স ছিল তখন আনুমানিক ৯ বছর হবে। আমার বাবা নেই, আমি আমার মায়ের কাছে মানুষ। আর আমার দাদি খুব একটা ভালো মানুষ না, তাই মামারা মাকে নিয়ে চলে এসেছিল তাদের বাড়িতে। তারপর থেকে আমরা মামা বাড়িতেই থাকি। তো মা একদিন বাড়িতে নেই, নানিকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। আমাকে বলেছিল বিকেলের মধ্যে বাড়িতে চলে আসবে, কিন্তু কোনো এক কারণে হয়তো ডাক্তারের আসতে দেরি হয়েছিল, তাই ওরা বিকেলের মধ্যে ফিরতে পারেনি। এদিকে আমার মামার মেয়েরা, মানে আমার দিদি হয়, দিদিরা আমাদের বাড়ির পাশে বিশাল বড় বড় আমবাগান আর ঠিক তার পাশেই একটা পুকুর আছে। ওরা ওখানে রোজ খেলা করতে যেত। মার নানি তো ডাক্তারের কাছে গেছে, বাড়িতে আমি একা। আমাকে রেখে দিদিরা খেলতে যেতে পারছে না। আর আমি পড়ালেখায় খুব ভালো বলে মামিরা ওদের সাথে খেলতে যেতে দেয় না। ওদের সাথে একবার যাওয়া ধরলে নাকি অভ্যাস হয়ে যাবে। তো মা বাড়িতে নেই, মনটা খুব খারাপ, ভাত খাইনি। আর নানিকে না পেলে তো আমার আর কিছুই ভালো লাগে না। এবার নানির কাছে যাব বলে যখন কান্না করছি তখন মামিরা বলল, ঠিক আছে, শুধু আজকে দিনের জন্য তোকে ওদের সাথে খেলতে পাঠাচ্ছি, কিন্তু আর কখনো না। মামির কথায় দিদিরা ওদের সাথে আমাকে খেলতে নিয়ে গেল। ওরা ওখানে রান্না বাটি খেলতো, তো ওরা রান্না বাটি খেলছে, আমাকেও খেলতে বলছে। কিন্তু আমার তো মার নানির জন্য খুব মন খারাপ, কিছুতেই খেলায় মনোযোগ দিতে পারছি না। আমি বসে, ওরা খেলা করছে। এভাবে বেশ কিছুক্ষণ পর ওদের খেলা শেষে ওরা ওখানে আমাকে একা রেখে খেলার খেলনা বাটি ধুতে গেছে পুকুরে। ওরা খেলনা বাটি ধুতে যাওয়ায় অনেক সময় পার হয়ে গেলেও ওরা আসছে না। অনেক অপেক্ষার পর যখন দেখলাম ওরা আসছে না, তখন আমি পুকুরের দিকে যেতে লাগলাম। এবার একটা আম গাছ পার করে যখন ২ নম্বর আম গাছ পর্যন্ত গেছি, তখন কে জানি আম গাছ থেকে আমার সামনে একটা গরুর মাথার কঙ্কাল ফেলল। আম গাছ থেকে আমার সামনে কঙ্কাল পড়ায় আমি মনে করলাম দিদিদের মধ্যে কেউ হয়তো আমার সাথে মজা করছে। কিন্তু যখন সামনের আম গাছ তলা দিয়ে যাচ্ছি, তখন গরুর হাত পা আরও অনেক কঙ্কাল আমার সামনে পড়তে লাগলো। এই অবস্থা দেখে আমি তখন উপরে তাকালাম, কিন্তু উপরে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে আমি খুব জোরে দিদি বলে চিৎকার দিলাম। আমার চিৎকারে দিদিরা ছুটে আসলো আমার কাছে। ওরা এসে আমাকে কোলে নিয়ে জিজ্ঞাসা করছে, কি হয়েছে? আমি চিৎকার করে কাঁদছি। কেন? কেন? তখন ওদের সব খুলে বললাম। ওরা আমার কথা শুনে চারপাশে খুঁজে দেখল, কিন্তু কিছুই পেল না। ওরা ভাবল আমি ছোট মানুষ তো, হয়তো একা ছিলাম অনেক সময়, তাই ভয় পেয়েছি। তাই ওরা আমাকে কোলে নিয়ে আগুন জ্বালিয়ে আমাকে সেই আগুন ছুঁয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসে সব ঘটনা বলায় সবাই দিদিদের বকল। ওরা কেন আমাকে ওখানে একা রেখে গিয়েছিল। আমি ভয় পাওয়ার কারণে আমাকে ভালো মাওলানা সাহেব দিয়ে ঝাড়ফুঁক করালো। তারপর টানা ১৭ দিন অসুস্থ ছিলাম। যখন মাওলানা সাহেব দিয়ে কিছু হলো না, তখন বড় হুজুরের কাছে নিয়ে আমাকে ওনার কাছে যাবার পর বড় হুজুর বলল যে ভয়ের কিছু নেই, ওখানে নাকি অনেক আগেকার মানুষরা গরু ছাগল জবাই করে ওখানে ফেলতো। আবার কেউ কেউ মরা গরু ছাগল ফেলতো। আবার অনেক খারাপ মানুষ জবাই ছাড়া
চুরি করা গরু কেটে ওখানে তাদের হাড় ফেলত। তাই সেসব গরু ছাগলের আত্মা নাকি ওখানে এখনো ঘুরছে। তারা নাকি আমাকে ভয় দেখিয়েছে। এইসব কথা শুনে আমাদের গ্রামের আর কেউ ওখানে খেলতে যায় না। আর ওই বড় হুজুরের দেওয়া তাবিজ পড়ে আল্লাহর রহমতে আমি সুস্থ হয়ে যাই। এরপর থেকে আমি ওইদিকে আর কখনোই যাইনি। কিন্তু আমি মাঝে মাঝে এখনো অনেক ভয় পাই গরু ছাগল জবাই করতে দেখলে। নিশাত ভাই, আমার ঘটনাটা এখানে শেষ না, এখানে শেষ নয়, শুনতে থাকুন। এই ঘটনার পর ভয় আমার পিছু ছাড়েনি। যতদিন এই তাবিজ আমার কাছে ছিল ততদিনে আমার কিছু হয়নি। কিন্তু আমার যখন ১৩ বছর বয়স, তখন এক শীতকালে আমরা সবাই বান্ধবীরা মিলে পাড়ার একটা মামাদের বাড়িতে সন্ধ্যাবেলায় লুকোচুরি খেলছি। শীতের সন্ধ্যায়, মানে কিন্তু অন্ধকার। খেলতে খেলতে হঠাৎ সেই গরুর কঙ্কালটা আমাদের ভয় দেখাতে চলে এসেছিল। আর তখন আমি একা না, আমার সব বান্ধবীরা সেটাকে দেখে। আর আমরা সবাই মিলে ভয়ে চিৎকার করি। আমাদের চিৎকার শুনে পাড়ার সবাই লাইট নিয়ে ছুটে আসে। সবাই লাইট নিয়ে আসায় লাইটের আলো দেখা মাত্রই সেই গরুর কঙ্কালটা সেটা বাতাসে মিলিয়ে যায়। এদিকে আমরা সবাই কেউ ভয়তে চোখ খুলতে পারছি না। তারপর সবার মা বাবারা সবাইকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, কেউ ভয়ে কিছু বলছে না। বললে যদি আবার আসে সেই ভয়ে। তখন আমার মা আমাকে জিজ্ঞেস করলো, আর আমি সব ঘটনা খুলে বললাম। এই কথা শুনে আমাদের মায়েরা তখন আমাদের গোসল করিয়ে আগুন ছুঁয়ে যে যার ঘরে নিয়ে গেল। এই ঘটনার পরের দিন সকালে আবার সেই বড় হুজুরের কাছে গেল। তখন হুজুর সব শুনে বলল, গ্রামে একটা বড় করে মিলাদ মাহফিল দিতে, আর একটা গরু জবাই করে সেই গরুর মাংস দিয়ে শুধু ফকির মিসকিন খাওয়াতে। তাহলে সব বিপদ কেটে যাবে, আর কখনো ওরা আমাকে কিংবা আমার বান্ধবীদের দেখা দেবে না। হুজুরের কথা মতো গ্রামের লোক তাই করল। গরু জবাই করে ফকির মিসকিনদের খাওয়ানো হলো। তারপর থেকে আজ পর্যন্ত গরুর কঙ্কাল রূপী সেই জিন বা ভূত আর কাউকে দেখা দেয়নি বা ভয় দেখায়নি। সেই ঘটনার পর থেকে আজও ওইদিকে কেউ যায় না ভয়ে। এ ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। জানি না কতটা গুছিয়ে লিখতে পেরেছি, ভুল হলে ক্ষমা করবেন। এ বলে পারমিনা আপু ঘটনাটি শেষ করেছেন। ঘটনাটি বেশ অদ্ভুত ও ভয়ঙ্কর। ইন্ডিয়া থেকে পাঠানো পারমিনা আপুর ঘটনাটা সবার কেমন লেগেছে জানাবেন সবাই। আমি চলে যাচ্ছি নতুন আরেকটা ঘটনায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নিশাত ভাই, আমি আমার জানা সত্য একটা ঘটনা আপনার মাধ্যমে সবার সাথে শেয়ার করলাম। আমাদের গ্রাম আমাদের গ্রাম সুন্দর একটা গ্রাম। গ্রামের নাম লোকনাথপুর। এই গ্রামটা একটু বড় হওয়ায় আমাদের গ্রামে তেমন খেলাধুলার জায়গা ছিল না। একটা জায়গা ছিল গ্রামের এক প্রান্তে, একটা অনেক পুরনো ইটভাটা ছিল ওদিকে। আমরা দাদাদের কাছে শুনেছি, যখন আমার আব্বুরা ছোট্ট ছিল তখন তখন ওই ইটভাটাটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে চালু হয়নি আর কখনো। ওই ভাটার মালিকও কিছুদিন পরেই মারা যায়। এরপর অনেক দিন পরে এটা পড়ে থাকতে থাকতে সব কিছু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে চারদিকে ঝোড়ঝাড় গাছপালায় ভরে যায়। ওই ভাটার কাছে গেলে গা ছমছমে হয়ে ওঠে। চারদিকে নিস্তব্ধতা হয়ে যায়। ওর পাশেই অনেক পুরনো এবং অনেক বড় গহীন একটা পুকুর আছে। পুকুরের চারিদিকে বাঁশঝাড় আর অন্যদিকে বাগান। সেই পুকুরের কেউ গোসল করতে গেলে মানুষের মাথার খুলি ভেসে ওঠে। আমার নাম তাসান, আর আমার একটা ছোট্টবেলার বন্ধু, ওর নাম স্বাধীন। আমাদের বয়স তখন ৭ বছর, এরকমই হবে। তখন স্বাধীন ওর চাচার সাথে গরুর গা ধোয়াতে যায় ওই ভাটার পুকুরে। সেই পুকুরে অনেকে একদিকে গোসল করাতো, অন্যদিকে গরুর গাও ধোয়াতো। তো সেখানে যাবার পর আমার বন্ধু স্বাধীনের চাচা গরু নিয়ে পানিতে নামে, আর অন্যদিকে স্বাধীন পুকুর পাড়ে খেলা করতে থাকে। স্বাধীন খেলা করার কিছুক্ষণ পর তার চাচা স্বাধীনকে খুঁজে পায় না। হঠাৎ করে স্বাধীন কোথায় গেল? এদিকে পুকুরটার কোনো কোনো জায়গায় অনেক নিচে গর্ত। স্বাধীনের চাচা চারিদিকে খোঁজাখুঁজি করে কিন্তু স্বাধীনকে কোথাও পায় না। এদিকে তখনই সেই পথ দিয়ে একটা যাচ্ছিল। পরে স্বাধীনের চাচার খোঁজাখুঁজিতে সেই লোকটাও পানিতে খোঁজা শুরু করলেন। আর কিছুক্ষণ পর পানির তলায় ওই লোকটার পায়ে কিছু একটা অনুভব করেন। পরে তিনি সেটা উপরের তলায় বুঝতে পারেন এটা আর কেউ না, এটা স্বাধীন। স্বাধীনকে পেয়ে ওকে রাস্তায় এনে ওর আব্বু আম্মু খবর দেওয়া হয়। ওকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ওই ইটভাটাটি পরিত্যক্ত হওয়ায় ওখানে জিনজাতি বসবাস করত। ওদের কেউ বিরক্তি করলে তাদের ভয় দেখাতো। একদিন দুপুরে একজন মধ্যবয়সী লোক মাটি কাটছিল সেই ভাটায়। পাহাড়ের মতো মাটি ঢিপি ছিল সেখানে। ওই লোকটা মাটি কাটতে কাটতে হঠাৎ ওনার উপরে সেই মাটির ঢিপি ধসে পড়ে। লোকটার পা হাত সবকিছু ভেঙে যায়, আর পরবর্তীতে লোকটা মারা যায়।
এরকম নানা ভৌতিক ও অদ্ভুত ঘটনা ঘটায়। কোনো দরকার ছাড়া কোনো মানুষ হইতে যেত না। পুকুরে যদি একা একা কেউ গোসল করত, তাকে ভয় দেখাতো। একদিন একটা 50+ বয়সী মুরব্বী মহিলা গোসল করতে যায় ওই পুকুরে। উনি তেমন চোখে দেখতে পেতেন না। উনি গোসল করতে যাবার সময় বাসায় বলে যায়, ছেলের বউকে যে ভাত বাড়ো, আমি পুকুর থেকে গোসল করে আসি। ফাঁকা একটা জায়গা, চারিদিকে নীরবতা। পুকুরের পাশেই একটা আমবাগান। সেই বাগানে একজন লোক ছাগলের জন্য আম গাছের পাতা পাড়তে উঠেছে। তো যিনি গাছে উঠছে সেখান থেকে কিন্তু পুকুর পাড়টা ভালো মতো দেখা যাচ্ছে। পুকুরে কে গোসল করছে এটাও স্পষ্ট দেখা যাচ্ছে। উনি পাতা পাড়ার সময় দেখছেন পুকুরে একটা মহিলা গোসল করছে। এর ঠিক 10 মিনিট পর আবার তাকিয়ে দেখে ওই বয়স্ক মহিলাটা হাত নাড়াচ্ছে, মাথা তুলছে আর ডোবাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে কেউ চুবাচ্ছে ওনাকে। আর হঠাৎ করে মনে হলো উনি ডুবে গেল। এরকম দৃশ্য দেখে সেই লোকটা গাছ থেকে নেমে সবাইকে ডেকে আনে। আর অনেক খোঁজাখুঁজি করে কিন্তু ওনাকে খুঁজে পান না। এর ঠিক কিছুক্ষণ পর বয়স্ক মহিলাটির লাশ ভেসে ওঠে। এরকম নানা ভৌতিক ঘটনা ঘটায় কেউ আর ওদিকে যায় না। এখন পর্যন্ত কেউ তেমন একটাই ওইদিকে যায়ই না গোসল করতে বা ঘুরতে। এই ছিল আমার জানা প্রথম ঘটনা। নিশাত ভাই, এখন আমার সাথে ঘটে যাওয়া আরেকটা ঘটনা সবার সাথে শেয়ার করছি। কেমন আছেন নিশাত ভাই? আজ আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া সত্য একটা জিনের ঘটনা সবার সাথে শেয়ার করতে চাই। আমার নাম তাহসান বিশ্বাস। তো আর কথা না বাড়িয়ে ঘটনাটি বলি। সম্ভব ওই দিন শুক্রবার হবে। আমাদের গ্রামের মধ্য দিয়ে একটা মাঠের রাস্তা যায়। রাস্তায় মাঝে ছোট একটা ব্রিজ আছে। আমি আর আমার বন্ধু তুষার ঠিক করি আমরা রাতের বেলা হাঁটতে যাব, এবং সেই দিন চাঁদের আলোতে সবকিছুই বোঝা যাচ্ছিল। কথা মতো রাতের বেলা দুজন গল্প করতে করতে যাচ্ছি। মাঠের রাস্তা 2 বা 3 কিলোমিটার গেলেই পাশেই অন্য একটা গ্রাম। তুষার আমার বলল, চ লতা হলো ব্রিজে একটু বসি। তারপর দুইজন গল্প করছি। কিছুক্ষণ পরপর অনেক ঠান্ডা বাতাস হচ্ছে। মাঝে হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা বাতাসে তুষার পড়ে যায়। ব্রিজের নিচে কোনো পানি বা কাদা কিছু ছিল না। ও পড়ে যাওয়ার সময় পাশেই একটা নিম গাছের ডাল ধরে ফেলে। এই কাণ্ড দেখে আমি হাসতেছি। এমন অবস্থায় ওর ধরে টেনে তোলার পর জিজ্ঞেস করি, কিরে হঠাৎ করে কি এমন হলো যে পড়ে গেলি? আমার কথাই বলে, যখন প্রচণ্ড বাতাস হয় তখন কেউ মনে হচ্ছিল ওর পেছন থেকে জড়িয়ে ধরেছে, আর ঝাপটা মেরে ফেলে দিতে গিয়ে ব্যালেন্স ধরে রাখতে পারিনি, পড়ে গিয়েছি। তুষার যখন এই কথা বলছে আমি ওর কথায় হাসছি। যাই বলছে কিছুই মনে করছি না। আর হ্যাঁ, ব্রিজের একটু দূরের রাস্তার পাশেই দুইটা অনেক বড় আম গাছ আর একটা অনেক পুরনো মোটা নিম গাছ। সবাই বলে ওখানে অনেক আগে থেকেই নাকি জিনেরা থাকতো, এটা শুনেছি। এবং পাশে আম গাছে সব আম পেড়ে নিলে সমস্যা হতো। গাছের মালিকের একদিন আম পাড়ছিল একটা মধ্যবয়সের এক লোক। একদম উপরের আম পাড়া শেষে গাছের মালিক বলে, নিচের কিছু আম থাকুক। যে পারছিল সে বলছে, সব পারলাম, এইগুলাই বাদ রাখি কেন? যেই সেই আমগুলা পারছিল তখন নিচের ডাল ভেঙে নিচে পড়ে গিয়ে তার কোমর ভেঙে যায়। আমরা ব্রিজে কিছুক্ষণ বসে তুষারের বলি, আরে আরও সামনে থেকে ঘুরে আসি চল, চাঁদের আলোতে সবকিছু বোঝা যাচ্ছে। প্রথমে থেকে আমরা যাচ্ছিলাম না। আমি প্রথমে জোর করি, তারপর পরবর্তীতে নিজের মধ্যে কেমন জানি লাগে। পরে একসাথে রাজি হই, চলে যাই। তুষার রাজি হওয়ায় দুজন হাঁটতে লাগি। কিছু দূরে যাবার পর তুষার বলে, তুই একটু দাঁড়া, আমি প্রস্রাব করে নেই। একটু আগে আমরা যখন ব্রিজে বসেছিলাম তখন সম্ভবত 10টার মতো বেজেছিল। পরেই আমি একটু সামনে গিয়ে দাঁড়ালাম। আমি সামনে গিয়ে দাঁড়ানোর পর এমন কিছু দেখব ভাবিনি। আমি দেখি আমার থেকে অনেকটা দূরে কালো ছায়ার মতো ভেসে রয়েছে। প্রথমে একটা ছিল, সে আস্তে আস্তে সামনের দিকে এগুচ্ছে। তারপর দেখি বাম দিক থেকে আগুনের মতো আরেকটা জিন চলে আসলো। মোট 2টা জিন একসঙ্গে রয়েছে। দেখতে দেখতে চোখের সামনে মোট 5টা জিন ঘুরতে লাগলেন। অনেক ঠান্ডা বাতাস বয়ে চলছে। এসব দেখে আমি যেন একটা ঘোরের মধ্যে চলে গেছি। আমি চুপচাপ দাঁড়িয়ে পড়ি। এইসব ঘটে 2-3 মিনিটের মধ্যে। তারপর তুষার চলে আসে। ও আসায় আমার ঘোর কেটে যায়। আমি দেখি আমার সামনে পিছনে আর কোনো জিন নেই। আমি তুষারকে তখন কিছু বলিনি, ভয় পাবে বলে। এরপর আমরা সামনের দিকে গিয়ে কিছুক্ষণ ঘুরে বাড়িতে চলে আসি। এ ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। আমার নাম তাহসান বিশ্বাস। নিশাত ভাই, আপনার মতো করে লিখতে পারেনি। কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ তাহসান ভাই, আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য।
প্রিয় লিসেনার, এখন চলে যাচ্ছি আমাদের এই এপিসোডের শেষ ঘটনায়। আশা করছি শেষ ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। না, না, এরকম করো না দয়া করে। তুমি যা চাও আমরা তাই দিব। তাও তুমি আমাদের মেরো না দয়া করে। এইরকম আকুতি মিনতি করতে থাকে আমার চাচি ও আমার মা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি তানিয়া। ঘটনায় বানান এবং যাবতীয় ভুলের জন্য আমি আগেই মাপ চাই, কারণ এর আগে আমি কখনো ঘটনা লিখিনি। পারিবারিক সমস্যার কারণে ঠিকানা বলতে চাইছি না। পারিবারিক ঠিকানা গোপন রেখে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করছি। ঘটনাটা ঘটে আমার চাচাতো ভাইয়ের সাথে। নিশাত ভাই, আমি ঘটনায় যাওয়ার আগে আমার পরিবারের সম্পর্কে একটু বলতে চাই, যেটা দর্শকদের ঘটনা বুঝতে সুবিধা হবে। আমার দাদা দুই ছেলে, মানে আমার বাবা এবং আমার চাচা। ঘটনাটা আমার চাচার ছেলের সাথে। আমার বাবার এক মেয়ে এবং এক ছেলে, এবং চাচার এক মেয়ে এক ছেলে। আমাদের পরিবার যৌথ পরিবার, সবাই একসাথে থাকি, শুধু ঘর আলাদা। অনেক সময় নিয়ে নিলাম, তার জন্য মাপ চাচ্ছি সবার কাছে। এবার ঘটনায় আসা যাক। ঘটনার প্রথমে আমি বাড়িতে ছিলাম না, যার জন্য আমি প্রথমটুকু আমার ভাই আবরারের কাছ থেকে শুনি। আবরার আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে বলছি। বলছে আবরার, আবরার, রাত তখন 12:04। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমার মায়ের কান্না শুনে একটু ভালো করে কান পেতে শুনতে পেলাম আমার চাচিও কান্না করছে। আর শুধু কান্না নয়, কার কাছে যেন আকুতি মিনতি করছে। আমি খুব তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়লাম আর দৌড়ে ঘরের বাইরে গিয়ে শোনার চেষ্টা করলাম কার ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। বাইরে গিয়ে দেখলাম আমার চাচাতো ভাই নাবিলের রুমে বাতি জ্বালানো, আর ওর ঘরে সবাই বসে আছে, শুধু আমার বাবা ছাড়া। আমি দৌড়ে ঘরে গিয়ে দেখি আমার চাচা আর দাদা আমার চাচাতো ভাইকে ধরে রেখেছে। তারা দুজনে তাকে ধরে রাখতে পারছে না, তাই আমি গিয়ে শক্ত করে ধরি। কিন্তু একটা বিষয় হলো, আমার চাচাতো ভাই ছোট, তার বয়স 11 কি 12 হবে তখন। তার গায়ে এত শক্তি আসার কথা নয়। আমি গিয়ে ওকে ধরতেই নাবিল আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দেয়, যেটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম। তার হাসিটাই ছিল শয়তানি হাসি, কেমন জানি দেখতে ভয়ঙ্কর। হাসি দেখলেই ভয় লাগে। কিছু সময় পরে আমার বাবা আসে, সাথে একজন এলাকার কবিরাজ নিয়ে। কবিরাজকে দেখে নাবিল তাচ্ছিল্য করে বলে, এই কবিরাজ আমাকে কিছুই করতে পারবে না। সে যখন আমার পরিচয় শুনবে তখন এখান থেকে দৌড়ে পালাবে। নাবিলের কথায় তখন কবিরাজ নাবিলের সামনে গিয়ে বসে, আর তখন আমাকে নাবিল বলে, হাত ছাড়। নাবিলের কথাটা শোনা মাত্রই আমি কবিরাজের দিকে তাকিয়ে, আর কবিরাজ ইশারা দিয়ে বলে ছেড়ে দিতে। কবিরাজের কথা মতো আমি নাবিলের হাত ছাড়তেই নাবিল তার চোখ উল্টো করে আমার দিকে তাকিয়ে একটা হাসি দেয়, যেটা দেখে আমার কথা বন্ধ হয়ে যায় আর হাত পা কাজ করাই বন্ধ করে দেয়। আমি সেখান থেকে একটু সরে বসতে চাইছিলাম, কিন্তু নড়াচড়া করতে পারছিলাম না। ঠিক তখনই ঘরের দরজা দিয়ে একটা ঠান্ডা বাতাস এসে পুরো রুমটা ঠান্ডা করে দিল। কিন্তু তখন ছিল গরমের সময়, এদিকে আমি নড়তেও পারছিলাম না। এটা দেখে দাদা আমাকে একটা টান দিয়ে পিছনে নিয়ে আসে, আর তখনই নাবিল কবিরাজের দিকে ঘুরে যায়। কবিরাজের মুখের সামনে মুখ নিয়ে নাবিল বলে, কি রে কালো? কবিরাজের নাম করিম। তার গায়ের রং কালো থাকায় সবাই তাকে কালো ফকির নামে চেনে। নাবিল কালো কবিরাজকে বলে, এখানে কি করতে এসেছিস? আমাকে তাড়াতে এসেছিস নাকি? কথাটা ভুলে একটা হাসি দেয় নাবিল। নাবিলের হাসি দেখে কালো কবিরাজ তার হাতে কি জানি একটা নাবিলের মাথায় ধরে, আর কিছু মন্ত্র পড়ে ফুঁ দিয়ে বলে, কে তুই? কোথা থেকে এসেছিস? কবিরাজের কথায় নাবিলের ভিতরে থাকা সে জিনটা বলে, আমার নাম সুনার। এই এত ইচ্ছে হলো কেন তোর? তাহলে তো তোর ইচ্ছে পূরণ করতে হয়। তার আগে তোর বাড়িতে ফোন দিয়ে শোন তোর বউ কেমন আছে। সে কি কল থেকে পানি আনতে গিয়ে বেশি ব্যথা পেয়েছে নাকি? এটা বলে নাবিল আবার হাসতে শুরু করে। নাবিলের কথা মতো কবিরাজ তখন তার বাড়িতে ফোন দেয়। ফোনটা রিসিভ করে তার ছোট ছেলে। ওটা ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। ওনার ছেলে ফোনটা রিসিভ করে বলে, হ্যালো বাবা, আপনি কোথায়? তাড়াতাড়ি বাড়িতে আসেন। মা পায়ে, মাথায় এবং কোমরে অনেক ব্যথা পেয়েছে। মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। ছেলের কথা শুনে কবিরাজ বলল, কিভাবে হলো এসব? কালা কবিরাজের কথায় ওনার ছেলে বলে, আমি আর ভাই পড়তেছিলাম, তখন মা আমাদের রাতের খাবার খাওয়ার জন্য ডেকে তিনি টিউবওয়েলের পাড়ে পানি আনতে যায়। অনেক সময় পর মা হঠাৎ করে চিৎকার দিয়ে ওঠে। মায়ের চিৎকারে আমরা দুজন দৌড়ে তার কাছে গিয়ে দেখি মা অচেতন অবস্থায় পড়ে আছে টিউবওয়েল পাড়ে।
মায়ের মাথা ফেটে গেছে, মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি আর ভাই মাকে ধরাধরি করে রুমে নিয়ে আসি এবং দাদা দাদি করিম ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার কোনো রকমে মায়ের মাথার রক্ত পড়া বন্ধ করে এবং মায়ের জ্ঞান ফিরে আসে। তারপর মাকে কি হয়েছে জিজ্ঞেস করলে মা বলে, আমি যখন পানি আনতে টিউবওয়েল পাড়ে যাই তখন দেখি টিউবওয়েলের একটু দূরে ওই আম গাছটার নিচে কে যেন দাঁড়িয়ে আছে। আমি ভেবেছিলাম মানুষ হবে হয়তো। এই ভেবে আমি কলসে পানি ভরতে থাকি। আমি আম গাছটির দিকে তাকাতে দেখি কালো একটা অবয়ব আমার দিকে এগিয়ে আসছে। দেখতে দেখতে অবয়বটা আমার কাছে চলে আসে আর আমাকে ধরে অনেকটা উঁচু করে ফেলে। অনেক উঁচুতে উঠিয়ে আমাকে আবার নিচে ফেলে দেয়। আমি নিচে পড়ে যাই। আমি ভয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। তারপর আর কিছু মনে নেই। প্রিয় পাঠক, আপনারা কি ভাবছেন আমরা ঘটনাটা জানলাম কিভাবে? আসলে কালা কবিরাজ একটু বয়স্ক থাকার কারণে সে কানে একটু কম শুনত। তার মোবাইলটা ছিল উচ্চ সাউন্ডওয়ালা। কেউ কল দিলে উনি ফোন লাউডস্পিকারে দিয়ে কথা বলতেন। সেই জন্য উনি ওনার ছেলের সাথে কথা বলছেন আর ওনার সাথে সাথে সেখানে থাকা আমরা সবাই তার কথা শুনছিলাম। এদিকে হঠাৎ নাবিল আবার হাসতে থাকে আর বলে, কবিরাজ কি হলো, সব ঠিক আছে? নাবিলের কথায় কবিরাজ ভয়ে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য বের হয়ে যাবে। তখন কবিরাজ আমার বাবাকে ডাক দিয়ে একটা নাম্বার এবং একটা ঠিকানা দিয়ে বলে, আপনি পরশুদিন এই ঠিকানা যাবেন আর গিয়ে আমার পরিচয় দিবেন। এটা সমাধান করলে একমাত্র সেই করতে পারবে, আমি এই কাজটা করতে পারবো না। এই বলে কবিরাজ তার বাড়িতে চলে যায়। এদিকে তখন নাবিল বলে, তোরা কবিরাজ নিয়ে আসলে কোনো লাভ হবে না। কোনো কবিরাজ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা 4 ভাই একসাথে এই ছেলের সাথে আছি, 4 জন একসাথে ধরছি। এই ছেলেকে নিয়ে যাব। এই বলে নাবিল কি যেন নিজের মনে মনে বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সে ঘুম থেকে উঠে পরের দিন সন্ধ্যার সময় সে ঘুম থেকে উঠেই তার মায়ের কাছে খাবার চায়। তার মা তাকে একটি প্লেটে ভাত আর মাছ ভাজা আর ডাল দেয়। এটা দেখে নাবিল বলে, এই খাবারে আমার পেট ভরবে না, আরও খাবার দে। তখন নাবিলের মা খাবারের পুরো বাটিটাই এনে দেয়। নাবিল সব খাবার খেয়ে বলে, আরও খাবার দে। নাবিলের কথায় ভাবি আবার ভাত রান্না করতে শুরু করে। কিছু সময় পর নাবিল একটা মেয়ের কণ্ঠে কথা বলতে শুরু করে। নাবিল বলে, ভাই তুমি অনেক খেয়েছো, এখন আমি খাবো। তখন নাবিলের কণ্ঠে আরেকটা পুরুষ কণ্ঠে বলে, আমার খাওয়া এখনো শেষ হয় নাই, আমার খাওয়া শেষ হলে তুই খাবি, এখন যা এখান থেকে। ওদিকে নাবিলের ভাবি ভাত রান্না করে নিয়ে আসলে নাবিল বলে, সবগুলা দে। নাবিলের ভাবি ভয়ে সবগুলো দিয়ে দেয়। নাবিল সব খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। রাত তখন 2টা বাজে। হঠাৎ নাবিলকে ঘরের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নাবিল তার মা বাবার সাথে এক ঘরে ঘুমিয়েছিল। ঘরের দরজার ভিতর থেকে লাগানো ছিল, শুধু নাবিল তার মা বাবার মাঝখান থেকে নেই। রাতে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। চারিদিকে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে গেল। আমিও গিয়েছিলাম খুঁজতে। রাত 3টা বাজে, নাবিলকে পাওয়া যায় না। 4টা বেজে গেলেও পাওয়া যায় না। বাড়িতে সবাই কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ দূর থেকে আজানের আওয়াজ শোনা গেল। তার 5 মিনিট পরে আমার পাশের বাড়ির আবুল চাচা চিৎকার দিয়ে বলল, এই তোমরা কোথায় গো, সবাই এখানে আসো, নাবিলকে পাওয়া গেছে। ওনার চিৎকারে সবাই গিয়ে দেখে নাবিল তার গাছের একদম মাথায় অচেতন অবস্থায় একটা ডালের সাথে আছে। নাবিল উঁচুতে ভয় পেত, তাই সে কোনো গাছে উঠতে পারত না। আর এত উঁচু স্থানে উঠা আর তার পক্ষে সম্ভব না। তাকে গাছ থেকে নামানোর সাহসও কেউ পেল না। তাই আমার ভাই আর তার এক বন্ধু বলল তারা তাকে নামিয়ে আনবে। কথা মতো তারা তাকে নামিয়ে আনার জন্য প্রস্তুত হলো। তখন মসজিদের ইমাম তাদের দুজনের শরীর সূরা ফুঁদিয়ে দিল আর আমার ভাই আয়াতুল কুরসি পরে শরীরে ফুঁদিয়ে নিল। তারপর দুজনে গাছে ওঠা শুরু করে। প্রথমে গাছে আমার ভাই উঠে, তারপর তার বন্ধু। এদিকে আমরা সবাই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাদের দুজনকে একটা দড়ি ছিল এবং তাদের দড়ি দিয়ে তারা হাতে করে নিয়ে সেটা গাছের সাথে বাঁধে আর এক অংশ নিয়ে অনেক ছেলে মানুষ গাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে দড়িটা টেনে ধরে রাখে। এদিকে গাছে উঠে আমার ভাই নাবিলকে আরেক দড়ি দিয়ে ভালো করে বাঁধে। তারপর ওই দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে নাবিলকে নিচে নামিয়ে আনা হলো। এই কাজ করতে করতে সকাল হয়ে যায়। তখন সকাল 6টা অথবা 6:30টার মতো সময় হবে, খেয়াল নেই। নাবিলকে নিচে নামানোর পর আমার ভাই, বাবা আর ভাইয়ের বন্ধু মিলে চলে যায় কবিরাজের দেয়ার ঠিকানায়। কবিরাজের ঠিকানায় যাওয়ার সময় কি কি হয়েছে বা ঘটেছে সেসব বলছে আমার ভাই। আমার ভাই বলে, আমি বাইক নিয়ে যাই একটা বাজারে। ঠিকানাটা বাজার পর্যন্ত দেওয়া ছিল। যখন বাজারে পৌঁছালাম তখন সময় 10টা বা 11টার মতো হবে।
বাজারে দাঁড়িয়ে আমি কবিরাজের দেওয়ার ঠিকানায় একটা নাম্বারও ছিল, সেই নাম্বারে কল দেই। প্রথমবার ফোন কেউ ধরে না, পরের ফোনটা ধরে একজন ছেলে মানুষ। কথা বলার ধরন আর তার গলার স্বর শুনে মনে হচ্ছে মানুষটা একটু গম্ভীর। ফোনটা ধরতেই ওই পাশ থেকে একটা মিষ্টি আর গম্ভীর কণ্ঠে সালামের আওয়াজ শোনা গেল। আমি সালামের জবাব নিয়ে পাল্টা একটা সালাম দিলাম। ওয়ালাইকুম সালাম। আমার সালামের জবাব দিলেন তিনি, আর জিজ্ঞেস করলেন কে। আমরা ওনার কথার জবাবে ওনাকে বললাম আমাকে কালু মিয়া পাঠিয়েছে আপনার কাছে। আমার কথা শুনে হুজুর বলল, ও আপনারাই সেই যাদের পরিবারের একজনকে খুবই খারাপ জিনে ধরেছে। আচ্ছা, আপনারা তো এখন বাজারে, আপনারা কিছু সময় অপেক্ষা করুন, আমার কিছু ছাত্র আপনাদের নিয়ে আসবে আমার কাছে। আপনারা দয়া করে তাদের সাথে বেশি কথা বলবেন না, তারা যেদিকে যায় আপনারা তাদের পিছন পিছন চলে আসবেন। এই বলে কলটা কেটে গেল। কলটা কেটে যাওয়ার ঠিক 1 মিনিট পর 3জন জুব্বা পরা ছেলে আসলো। তাদের সবার মাথায় খুব সুন্দর করে পাগড়ি পরা ছিল এবং তাদের জামায় এমন সুগন্ধ ছিল যেটার গন্ধে আমাকে পুরো পাগল করে দিল। তারা কাছে এসে সালাম দিয়ে বলে, আপনারা আমাদের পিছনে পিছনে আসেন, আমাদের হুজুর পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আমরা আর কথা না বাড়িয়ে তাদের পিছন পিছন যেতে লাগলাম। আমি বাইকে আর বাবা আর বন্ধু তাদের পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরা 10 থেকে 12 মিনিট পরেই পৌঁছে গেলাম একটা মসজিদে। তখন আমার মাথায় একটা কথা ঘুরতেছিল যে এই 10-12 মিনিটের পথ তারা কিভাবে 1 মিনিটে চলে আসলো আর কিভাবে তারা আমাদেরকে চিনল। আমি এই কথা ভাবতে ভাবতে বাইক থেকে নেমে মসজিদের ভিতরে ঢুকে গেলাম। তারা আমাদের বসতে বলে চলে গেল। তার কিছু সময় পরে একটা মানুষ এলো। তার পরনে ছিল সাদা জুব্বা আর মাথায় পাগড়ি পরা, লম্বা করে ঘোমটা দেওয়া। ঘোমটার কারণে ঠিক করে পাগড়িটা দেখা যাচ্ছে না, কিন্তু পাগড়ি পরা এটা বোঝা যাচ্ছিল। তখন মসজিদের ভিতরে একদম নীরব ছিল। মনে হচ্ছিল আমরা যেন কোনো একটা এসি করা ঘর, আর ঘরের চারদিকে কাঁচ দিয়ে আটকানো, যার ফলে বাহিরের কোনো আওয়াজ ভেতরে আসছে না। হঠাৎ নীরব ঘুমুট ভাব কাটিয়ে হুজুর আমাদের সামনে বসে লম্বা একটা সালাম দিল, আর আমার বাবা সালামের জবাব দিল। হুজুর বলল, আপনাদের সমস্যা কি আমাকে বলেন। তখন বাবা সব কিছু খুলে বলে, প্রথম থেকে শেষ পর্যন্ত। হুজুর ঘটনা শুনে বলে, আমাকে কিছু সময় দিন, এখন জোহরের আজান হবে, আপনারা উজু করে আসেন, নামাজ পড়েন, নামাজের পরে খাওয়া দাওয়া করে আবার বসবো, তখন আপনার সমস্যা নিয়ে আমার জিন বন্ধু আর জিন ছাত্রদের সাথে কথা বলবো। হুজুরের কথা মতো আমরা নামাজ পড়লাম, খাবার খাওয়া শেষ করে বসলাম। তখন হুজুর কিছু সময় চুপ করে আর চোখ বন্ধ করে থাকে। এর কিছু সময় পরে সেই 3জন ছেলে আসে, এসে আমাদের লম্বা একটা সালাম দেয় আর বাবা সালামের উত্তর নেয়। ওরা আসায় হুজুর বলে, এরা আমার ছাত্র, এরা আমার কাছে শিক্ষা নেয়, এরা সবার সামনে আসে না, আমি ডাকলে শুধু আসে। তারা আমাদের থেকে অনেক দূরে দাঁড়িয়েছিল, যার কারণে আমরা শুধু বুঝতে পারছিলাম এরা সেই 3জন, এদের মুখ দেখা যাচ্ছিল না। তখন হুজুর তাদের হুকুম দেয় আমাদের সমস্যার খবর নিতে। হুজুরের কথায় তারা মসজিদ থেকে বেরিয়ে যায়। ওরা চলে যাবার পর আমরা ভাবছিলাম এরা কি মানুষ নাকি অন্য কিছু। তখন হুজুর একটু মুচকি হেসে আমাদের বলে, ওরা 3জন মানুষ না, ওরা জিন। হুজুরের কথায় আমরা সবাই অবাক হলাম। কিছু সময় পর হুজুর আবার চোখ বন্ধ করে কার সাথে যেন বিড়বিড় করে, বিড়বিড় করে কথা বলতে থাকে। বেশ কিছু সময় কথা বলার পরে হুজুর আমাদের জানায়, আপনারা আজ চলে যান, আমি ঠিক 4 দিন পরে আপনাদের বাড়ি যাব। আমরা চলে আসি। আসার সময় হুজুর আমাদের একটা সুতা দেয় আর বলে, এইটা তোমাদের বাড়িতে ঢোকার রাস্তায় কোন একটা গাছের সাথে অথবা যাকে জিনে ধরেছে তার ডান হাতে বেঁধে রাখবে। হুজুরের কথায় আমরা চলে আসি বাড়িতে। বাড়িতে এসে নাবিলের হাতে সুতাটা বাঁধি। এভাবে চলে যায় 3 দিন। এই 3 দিন আমাদের সাথে কোনো কিছুই ঘটে নাই। তৃতীয় দিন শেষে রাত আসে। রাত তখন 11টা কি 12টা। এ সময় এমন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। টিনের চালে কে যেন জোরে ভয়ঙ্কর আওয়াজে পড়ল। টিনের চালে কেউ পড়ার আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে গেল। সবাই উঠে নাবিলের ঘরে এসে নাবিলের কাছে বসে পড়ে। নাবিল ভয়ে কান্না শুরু করে। চালের উপরে কারো দৌড় পাড়ার আওয়াজ, চালে টোকা দেওয়ার আওয়াজ চারিদিক থেকে আসতে থাকে। এসব আওয়াজে সবাই ভয়ে ধোয়া পড়তে থাকে। এভাবে কিছু সময় পর সব ঠিক হয়ে যায়। অনেক সময় পরে হঠাৎ কে যেন নাবিলের দরজার সামনে এসে নাবিলকে ডাকতে থাকে। সে পরপর 2টা ডাক দিয়েছিল। নাবিল সেই ডাকে উঠে যেতে চেয়েছিল। আমরা সবাই তাকে ধরে রাখি। এর কিছু সময় পরে মনে হচ্ছিল আমাদের বাড়িতে ঝড় শুরু হলো। ঝড়ের কারণে মনে হচ্ছিল ঘরের চাল মনে হয় এখনই উড়ে চলে যাবে।
এভাবে কত সময় গিয়েছে মনে নেই। ঝড় শেষ হলে পাশের মসজিদে আজান শোনা যায়। এভাবে সে রাতটা শেষ হয়। পরের দিন সকাল ৯টায় কালু কবিরাজের সাথে সেই হুজুর আমাদের বাড়িতে আসে, সাথে একটা স্কুল ব্যাগ কাঁধে একটা ছেলে। হুজুর যখন আমাদের বাড়ির রাস্তায় ঢোকার জন্য পা দেয়, তখন তার শরীর ঝাঁকুনি দিয়ে ওঠে। এই বিষয়ে আমরা সবাই খেয়াল করি। হুজুরের সাথে কি যেন পরে বুকে ফু দেয় এবং বাড়ির ভিতরে ঢুকে। হুজুরকে ঘরের ভিতরে এসে বসতে বললে তিনি বলেন, আমি ভিতরে বসতে পারবো না, আমাকে আপনাদের বাড়ির ওই আম গাছটার নিচে বসার ব্যবস্থা করে দেন। কথাটা বলে হুজুর আম গাছের নিচে চলে যায় এবং সাথে কালু কবিরাজও যায়। আম গাছের নিচে গিয়ে হুজুর আমার বাবাকে ডাক দেন। হুজুরের ডাকে বাবা সেখানে যায়। বাবার সাথে আমিও যাই। সেখানে বাবার পর হুজুর বলে, আপনাদের ছেলেকে খুব বড় জিনে ধরেছে। না না, জিন বললে ভুল হবে, এটা একটা খারাপ পিশাচ। হুজুর আরও বলে, আমি কালকে বিকালে এই পিশাচ ছাড়াবো, কিন্তু আজকের রাতে আপনাদের সজাগ থাকতে হবে, না হলে তাকে বাঁচানো যাবে না। এই বলে হুজুর চলে যায়। হুজুরের কথা মতো সেই রাতে সবাই জেগে নাবিলকে পাহারা দেয়। রাতে আর তেমন কিছু ঘটে না। পরের দিন বিকাল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা। কথা মতো হুজুর রাত ৮টার দিকে তার ব্যাগ থেকে কিছু জিনিস বের করে এবং ৩টা গোলবৃত্ত আঁকে। বৃত্ত আঁকার পর একটায় নাবিল বসে, একটায় হুজুর বসে, আর একটায় কালু কবিরাজ এবং তার সাথে সেই ছোট ছেলে। গোল বৃত্তে বসার পর হুজুর বলে, কেউ কোনো আওয়াজ করবেন না। কথাটা বলে হুজুর তার মতো রিচুয়াল সুরে কলে। কিছু সময় পর নাবিল তার মাথা দুলাতে থাকে এবং হুজুরের সাথে কথা বলতে থাকে। নাবিল কথা বলায় হুজুর বুঝতে পারে তার ভিতরে থাকা পিশাচ জিনটা কথা বলছে। এই ভেবে হুজুর সেই পিশাচ জিনকে নানা প্রশ্ন করেন আর বলেন নাবিলকে ছেড়ে চলে যেতে, কিন্তু সেই জিন ছেড়ে যেতে রাজি হয় না। এভাবে কিছুক্ষণ কথা কাটাকাটি, এমনকি নাবিল হুজুরের সাথে ধস্তাধস্তি করে। ধস্তাধস্তির এক পর্যায়ে নাবিলের ভিতরে থাকা জিনটা বলেন, ঠিক আছে, আমি একে ছেড়ে চলে যাব, কিন্তু আমাকে কিছু দিতে হবে। এই বলে সেই জিন হুজুরের কাছে একটা খাসি, ৩টা মোরগ, আরও কিছু চায় এবং সেই জিনটা বলে এইসব নাবিলের একা দিতে হবে, সাথে শুধু হুজুর থাকতে পারবে, আর কেউ থাকতে পারবে না। সেই জিনের কথায় হুজুর রাজি হয়। আমাদের পরিবারের সকলেও রাজি হয়, কেননা এইসবের বিনিময়ে জিনটা চলে যেতে চাইলে যাবে। যাই হোক, জিনটার কথা মতো পরের দিন তাই করা হলো। জিনটাকে তার চাওয়া মতো সব জিনিস দেয়া হলো। এই ঘটনার পর নাবিল আস্তে আস্তে সুস্থ হলো। এরপর নাবিলের সাথে কিছুই ঘটে না। এভাবে কেটে যায় একটি বছর। ১ বছরের মাথায় নাবিল খুব অসুস্থ হয়ে পড়ে। নাবিল অসুস্থ হওয়ায় ওকে নিয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তার শরীরে রক্তের পরিমাণ খুব কম এবং তার ফুসফুস নষ্ট হয়ে গেছে। ডাক্তারের কথায় সবাই অনেক অবাক হয়, অনেক ভেঙে পড়ে। আমাদের পরিবারের সবাই নাবিলকে বাঁচাতে অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি। এই ঘটনার কিছুদিন পরে নাবিল মারা যায়। সবাই নাবিলের জন্য দোয়া করবেন, এ বলে তানিয়া আপু ঘটনাটি শেষ করেন। ঘটনাটি আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু নাবিলের জন্য খারাপও লাগছে। প্রিয় লিসেনার্স, আপনাদের জানা এরকম কোনো বাস্তব ঘটনা থাকলে আমাকে পাঠাতে পারেন, আমি তুলে ধরব সবার মাঝে। স্ক্রিনে দেয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, আপনারা ঘটনা পাঠাতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তানিয়া আপুকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা পাঠানোর জন্য। আজকের এই এপিসোডটা এখানে শেষ করছি। ঘটনাগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। নতুন ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।